বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শিউলি আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বিক্রমপুর আদর্শ কলেজ, মুন্সিগঞ্জ থেকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্র নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। আসলে করোনাকালীন এই পরিস্থিতিতে আমরা সরাসরি ক্লাসে সংযুক্ত হতে পারছি না, তো সেই না পারাটা কাটিয়ে ওঠার জন্য বিশেষ করে দ্বাদশ শ্রেণীতে যারা অধ্যয়ন করছো তাদেরকে সিলেবাসটা শেষ করার জন্য আমরা এই অনলাইন ক্লাসে শরণাপন্ন হয়েছি। তো আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ক্লাসটা দেখবে এবং এখান থেকে সিলেবাসটা শেষ করার চেষ্টা করবে। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি বা যে অধ্যায় নিয়ে কথা বলবো, দশম অধ্যায় থেকে আমরা আমাদের সিলেবাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই দশম অধ্যায়ে নাগরিক সমস্যা ও আমাদের করণীয় এই বিষয় নিয়ে কিছু কথা রয়েছে। তো এখানে এই অধ্যায়টা আমি আজকেই শুরু করতে যাচ্ছি। তো নাগরিক জীবনে আমরা রাষ্ট্রে বসবাসকারী নাগরিক হিসেবে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। তো এখান থেকে কিছু সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার মধ্যে আজকের আলোচনার বিষয়টি কি সেটি আমরা একটু দেখে নিব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশেষ চাহিদা জনগোষ্ঠী। এখন বর্তমান সময়ে আমরা প্রতিবন্ধীদের বোঝানোর জন্য বহুল কিছু শব্দ ব্যবহার করি। ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করি, পার্সন উইথ স্পেশাল নিডস, অর্থাৎ যার বাংলা অর্থ করলে দাঁড়াচ্ছে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, যার নাকি বিশেষ কোনো হেল্প লাগছে, চাহিদা তার প্রয়োজন হচ্ছে তার মানসিক বিকাশ এবং শারীরিকভাবে তাকে চলাফেরা করার জন্য, তাদেরকে আমরা বিশেষ করে বিশেষ চাহিদা জনগোষ্ঠী বলছি। তো সাধারণভাবে বলা যায় যে যার মধ্যে প্রতিবন্ধকতা বিরাজমান তিনিই হচ্ছেন প্রতিবন্ধী। আর সেই প্রতিবন্ধকতা যত সামান্যই হোক না কেন, আর এই বিবেচনায় আমাদের মধ্যে প্রায় সবার মাঝে কিছু কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো আতঙ্কিত হতে পারছো যে সবার মধ্যে কিভাবে থাকছে। আমি যখন বিশ্লেষণ করব প্রতিবন্ধকতার ধরনগুলি, তখন তোমরা আশেপাশে যারা রয়েছে আমাদের মধ্যে, এমনকি আমাদের ক্লাসের মধ্যে বা আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যারা পরিচিত জন রয়েছে, তাদের মধ্যেও তাদেরকে আমরা একটু আইডেন্টিফাই করতে পারবো। তো প্রকৃতপক্ষে অসুখে বা দুর্ঘটনায় বা চিকিৎসার ত্রুটির কারণে বা জন্মগতভাবে কোনো না কোনো ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা ক্রমাগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে কর্মদক্ষতা আংশিক বা সম্পূর্ণরূপে লোপ পায়, আবার অনেক সময় দেখা যায় তুলনামূলকভাবে সেগুলো কমে যায়। যদি এরকমটা হয় তাহলে সেই ব্যক্তিকে আমরা প্রতিবন্ধী বলে ধরে নিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পাঠ শেষে যে বিষয়টা সম্পর্কে অবগত হব তা হচ্ছে আমাদের যে প্রতিবন্ধী ব্যক্তিরা রয়েছেন সমাজে, তাদের কি কি অধিকার রয়েছে আমাদের সমাজ এবং রাষ্ট্র থেকে, সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিব ভালো করে। তার আগে গত ক্লাসে যারা ছিলে না, বা আশা করি সকলেই ছিলে, বা যারা ছিলে না তাদের জন্য আমি প্রতিবন্ধীদের সঠিক ধারণাটা আর একটু পরিষ্কার করার চেষ্টা করছি পরবর্তী স্লাইডে। তাহলে চলো একটু জেনে নিচ্ছি প্রতিবন্ধী বলতে আমরা আসলে কাদেরকে চিহ্নিত করতে পারি। এখানে দেখো, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 সালে বাংলাদেশ সরকার যেটি অনুমোদন করেছে, সেখানে প্রতিবন্ধিতা হচ্ছে কোনো কারণে ঘটিত দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী কোনো ব্যক্তির শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত বা ইন্দ্রিয়গত ক্ষতিগ্রস্ততা বা প্রতিকূলতা এবং উক্ত ব্যক্তির প্রতি দৃষ্টিভঙ্গিগত ও পরিবেশগত বাধার পারস্পরিক প্রভাব, যার কারণে উক্ত ব্যক্তি সমতার ভিত্তিতে সমাজে পূর্ণ ও কার্যকর অংশগ্রহণে বাধাগ্রস্ত হচ্ছেন। এখন কোনো ব্যক্তি কোনোভাবে, যে কোনোভাবে, অল্প সময়ের জন্য হোক বা দীর্ঘমেয়াদী সময়ের জন্য হোক, শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত, ইন্দ্রিয়গত যে কোনো ক্ষেত্রেই তার আচার আচরণে, চরিত্রে, দেহে যে কোনোভাবে কিছু ক্ষতিগ্রস্ততা যখন থাকে, তখন তিনি সেই ক্ষতিগ্রস্ততার কারণে সমাজে সমানভাবে কার্যকর অংশগ্রহণে তিনি আসতে পারছেন না। তাকেই বাংলাদেশ সরকার 2013 যে আইন করেছে সেখানে প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করছে। এখন প্রতিবন্ধীদের অধিকার যেগুলো রয়েছে 2013 সালের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুযায়ী, সেই অধিকার থেকে প্রথম যে অধিকারটা হচ্ছে তা হচ্ছে বেঁচে থাকার অধিকার, অর্থাৎ পূর্ণ মাত্রায় বেঁচে থাকা এবং বিকশিত হওয়ার যে অধিকার রয়েছে সমাজের প্রতিটি নাগরিকের, সেই অধিকার প্রতিবন্ধী ব্যক্তিদেরও রয়েছে। দ্বিতীয়ত, আইনি স্বীকৃতি থাকবে, অর্থাৎ সর্বক্ষেত্রে সমান আইনি স্বীকৃতি এবং তাদের বিচারগম্যতা
তাদেরকে দিতে হবে। অর্থাৎ আইনের শাসন এখানে পরিপূর্ণভাবে বাস্তবায়নের কথা বলা হয়েছে, যে সবাই আমরা স্বাভাবিক মানুষ যেভাবে সমাজ থেকে রাষ্ট্র থেকে আইনের বৈধতা পাই, আইনের সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি, প্রতিবন্ধী ব্যক্তিদেরও সেই সুযোগ সুবিধাগুলো দিতে হবে। আর উত্তরাধিকার প্রাপ্তি অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তির তার উত্তরাধিকার থেকে যে সুযোগ সুবিধাগুলো সবাই পাচ্ছে সেটা তাকে দিতে হবে, এবং তার পরবর্তী প্রজন্ম তার কাছ থেকে যে সুযোগ সুবিধাগুলো উত্তরাধিকার সূত্রে পাবে সেটিকেও সমাজ কর্তৃক নিশ্চিত করতে হবে। তারপরে দেখো তথ্য প্রাপ্তি, তথ্য এবং মত প্রকাশ। আমরা জানি যে সমাজে প্রতিটি ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা থাকে, তার স্বাধীনভাবে নিজের অভিব্যক্তিগুলো প্রকাশ করার স্বাধীনতা থাকে, এবং সমাজের বা রাষ্ট্রের যে কোনো দপ্তরের তথ্যগুলো প্রাপ্তির অধিকার কিন্তু সরকার নিশ্চিত করে দেন। সেক্ষেত্রে প্রতিবন্ধীরাও এর আওতায় আসবে, তারাও যে কোনো প্রয়োজনে যে কোনো ক্ষেত্রে তাদের প্রয়োজন অনুযায়ী সরকার থেকে, সমাজ থেকে একজন নাগরিক হিসেবে সেই তথ্যগুলো তারা পেয়ে থাকবে, তাদেরকে নিশ্চিত করতে হবে। পরিবার গঠন, যেমন পিতামাতা, বৈধ বা আইনগত অভিভাবক এবং সন্তান বা পরিবারের সহিত সমাজে যে বসবাস করার অধিকার সেটিকে নিশ্চিত করতে হবে। বৈবাহিক সম্পর্ক স্থাপন এবং পরিবার গঠনে তাদেরকে সমান সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এখন দেখো প্রবেশ গম্যতা, অর্থাৎ একজন নাগরিক হিসেবে, রাষ্ট্রের বসবাসকারী নাগরিক হিসেবে তিনি অন্যান্য সকল নাগরিকের মতো তার এই রাষ্ট্রের যে সীমানা এর মধ্যে সে যে কোনো স্থানে প্রবেশ করতে পারবে। যে কোনো স্থানে গিয়ে তিনি সম্পত্তি ক্রয় করতে পারবেন, তিনি পরিবার গঠন করতে পারবেন, তিনি পেশা নির্বাচন করতে পারবেন। এক্ষেত্রে তাকে কোনো বাধা দেওয়া যাবে না। একটা হচ্ছে কার্যকর অংশগ্রহণ। দেখো সামাজিক, অর্থনৈতিক এবং রাষ্ট্র ইত্যাদি ক্ষেত্রে প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী তাকে পূর্ণ এবং কার্যকরভাবে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। অর্থাৎ একজন ব্যক্তি প্রতিবন্ধী হতে পারে, বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, তার শারীরিক প্রতিবন্ধিতা থাকতে পারে, তার দৃষ্টি প্রতিবন্ধিতা থাকতে পারে, অর্থাৎ তিনি যে প্রতিবন্ধিতা বহন করছেন সেটিকে সামনে রেখে, সেটিকে মাথায় রেখে তাকে অবশ্যই তার নিজের যোগ্যতা অনুযায়ী তাকে কাজের অংশগ্রহণে তাকে সমান পরিপূর্ণ সুযোগ তাকে করে দিতে হবে, যাতে করে একজন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি সমাজে তার অংশগ্রহণটা নিশ্চিত করতে পারে। সমন্বিত শিক্ষার সুযোগ দিতে হবে সমাজে সকল ক্ষেত্রে, শিক্ষার সকল ক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানের সকল জায়গায় উন্মুক্ত সুযোগ সুবিধা প্রাপ্তি সাপেক্ষে একীভূত বা সমন্বিত শিক্ষায় তাকে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। অর্থাৎ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একজন প্রতিবন্ধী ব্যক্তি বা শিক্ষার্থী হুইল চেয়ার ব্যবহার করে সে প্রবেশ করছে। তো প্রতিটি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বা সরকারের যে কোনো প্রতিষ্ঠানে এরকম একীভূত একটা ব্যবস্থা রাখতে হবে তাদের জন্য, যাতে তারা সহজে চলাচল করতে পারে। কর্মসংস্থান, এখানে সরকারি বা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে তার নিজস্ব যোগ্যতা অনুযায়ী, তার সক্ষমতা অনুযায়ী তাকে কাজের সুযোগ করে দিতে হবে, এক্ষেত্রে তাকে বাধা দেওয়া যাবে না। তো পুনর্বাসনের কথা বলা হয়েছে এখানে। কর্মজীবনে প্রতিবন্ধিতার শিকার ব্যক্তি কর্মে নিয়োজিত থাকার এবং যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রাপ্তি তাকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ একজন ব্যক্তি যখন কর্মসংস্থানে গিয়ে কোনো একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়, তখন তাকে সমান বা উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তাকে সেখানে আবার পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তারপরে দেখো নিরাপত্তা দিতে হবে। কিরকম নিরাপত্তা? বিভিন্ন সময় আমরা সমাজে দেখে থাকি যে প্রতিবন্ধী যারা বিশেষ চাহিদার জনগোষ্ঠী, তাদেরকে বিভিন্ন নিপীড়নের শিকার হতে হয়। তো সেই নিপীড়ন থেকে তাদেরকে নিরাপদ রাখতে হবে। এই দায়িত্ব আমাদের সমাজের, এই দায়িত্ব আমাদের রাষ্ট্রের, এই দায়িত্ব আমাদের সকল নাগরিকের। আরেকটা হচ্ছে স্বাস্থ্য সেবা। আমরা জানি যে একজন সুস্থ ব্যক্তি এবং একজন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে কিন্তু চাহিদার ব্যাপক পার্থক্য রয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় তাকে পরিপূর্ণভাবে স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে হবে, এবং তার যেই প্রাপ্যতা, অর্থাৎ তিনি যেই ধরনের স্বাস্থ্য সেবা তার দরকার, প্রয়োজন বা চাহিদা, সেই অনুযায়ী তাকে সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে তার সেই সেবাটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বা আমাদের সমাজের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। তারপরে দেখো শিক্ষা এবং কর্মক্ষেত্র সহ সকল প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাচ্ছন্দ্যের জন্য উপযোগী পরিবেশ এবং ন্যায্য সুযোগ সুবিধা তাকে দিতে হবে। অর্থাৎ প্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য তার চলাফেরা, কাজকর্ম, কথাবার্তা, আচার আচরণে বা তার অর্জন, তার দক্ষতা,
তার যে সক্ষমতা, এগুলোর পরিপূর্ণ বিকাশে তাকে সুযোগ করে দিতে হবে। তাকে স্বাচ্ছন্দ্যে তার জীবনটাকে গড়ার অধিকার তাকে দিতে হবে। তারপরে যে শারীরিক এবং মানসিক অথবা কারিগরি যে সক্ষমতা, সেই সক্ষমতা অর্জন করে সমাজ জীবনের সকল ক্ষেত্রে সম্পূর্ণভাবে একীভূত হওয়ার লক্ষ্যে সহায়ক সেবা এবং পুনর্বাসন সুবিধা তাকে দিতে হবে। তিনি বিশেষ করে আমরা প্রতিবন্ধীদের ক্ষেত্রে দেখে থাকি যে তাদেরকে বিশেষ করে বিশেষ কারিগরি শিক্ষা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। তো এক্ষেত্রে তাকে সমান সুযোগ করে দিলে তারা অবশ্যই সমাজে অংশগ্রহণমূলক কাজে তাদের অবস্থান নিশ্চিত করতে পারবে। তারপরে দেখো, পিতামাতা বা পরিবারের উপর নির্ভরশীল প্রতিবন্ধী ব্যক্তি পিতামাতা বা পরিবার হতে যখন বিচ্ছিন্ন হয়ে যায় বা তার আবাসন এবং ভরণ পোষণের যথাযথ সংস্থান যদি না হয়, তাহলে তাকে যথাসম্ভব নিরাপদ আবাসন এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অনেক সময় আমরা দেখি প্রতিবন্ধী ব্যক্তির হয়তো বাবা মা মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনরা তার দায়িত্ব নিতে চায় না বা নিয়ে থাকে না, এক্ষেত্রে তাকে অবহেলা করা হয়। সেক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে বা সরকারের প্রতিবন্ধীদের অধিকারই দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সরকারিভাবে তাদেরকে পুনর্বাসন করে তাদের জীবনযাত্রার মানটাকে নিশ্চিত করতে হবে। আর সহশিক্ষা কার্যক্রম যেটা বলা হচ্ছে, সংস্কৃতি, বিনোদন, পর্যটন, অবকাশ বা ক্রীড়া কর্মকাণ্ডে তাদেরকে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। আমরা দেখে থাকি যে এই সমস্ত ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুরা কিন্তু বেশ পারদর্শিতার পরিচয় দিচ্ছে। শ্রবণ প্রতিবন্ধী যারা রয়েছেন ব্যক্তি এবং বাক প্রতিবন্ধী ব্যক্তির ইচ্ছা অনুযায়ী তাদেরকে যথাসম্ভব বাংলা ইশারা ভাষাকে প্রথম ভাষা হিসেবে গ্রহণ করার সুযোগ করে দিতে হবে। অর্থাৎ বাংলা ভাষাটা মাতৃভাষা হিসেবে একজন শিশু যেরকম সহজে আত্মস্থ করতে পারে, প্রতিবন্ধী শিশুরাও কিন্তু সেরকম ইশারার মাধ্যমে বাংলাটাকে প্রথম আয়ত্ত করতে শিখবে। সুতরাং এই সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে। তো ব্যক্তিগত গোপনীয়তার কথা এখানে বলা হচ্ছে যে একজন সমাজে বসবাসকারী একজন ব্যক্তি তার সম্পূর্ণ ব্যক্তিগত নিরাপত্তা বা ব্যক্তিগত তথ্যের যে নিরাপত্তা রয়েছে, এখানে প্রতিবন্ধী ব্যক্তিদেরও সেরকম তথ্যের, তার ব্যক্তিগত পরিচয়ের বা ব্যক্তিগত তথ্যের বা ব্যক্তিগত জীবনের নিরাপত্তা তাকে দিতে হবে। এক্ষেত্রে তার উপর কোনো অত্যাচার বা জুলুম বা কোনো ধরনের প্রতিবন্ধকতা তার ব্যক্তি জীবনে আনা যাবে না। আর বিভিন্ন সভা সমিতি গ্রহণের ক্ষেত্রে স্বসহায়ক সংগঠন বা কল্যাণমূলক সংঘ বা সমিতি গঠন এবং পরিচালনা করার অধিকারও তাদেরকে কিন্তু এই আইনে দেওয়া হয়েছে। তারপরে জাতীয় পরিচয়পত্র নিশ্চিতকরণ। আমরা নাগরিক হিসেবে প্রত্যেকে জাতীয় পরিচয়পত্র যেমন পাচ্ছি 18 বছর বয়স্ক, ঠিক তাদেরকেও ঠিক একই আওতায় এনে জাতীয় পরিচয়পত্র তাদেরকে প্রাপ্তিতে সহায়তা করতে হবে। ভোটার তালিকা তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোট প্রদান এবং নির্বাচনেও তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়েছে এখানে। আর সরকার কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত যে কোনো অধিকার, অর্থাৎ সরকার কোনো একটা গেজেটে যদি নাগরিকদের জন্য কোনো অধিকার প্রদান করে থাকেন, তাহলে তাদেরকে এই প্রতিবন্ধী শিশুদেরকে বা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সেই অধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা মনে হয় একটু বড় হয়ে গেল, তারপরেও তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে যারা ক্লাসটা দেখেছো তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর এরই পরবর্তী ধারাবাহিকতায় প্রতিবন্ধীদের সমস্যা নিয়ে এরপরের ক্লাসটা আমি করতে চাচ্ছি। তো আশা করি তোমরা সকলেই মনোযোগী হবে, ধৈর্য সহকারে ক্লাসটা দেখবে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।